স্বাগত এখন জনপদে। পুরো আয়োজন জুড়ে সঙ্গে আছি আমি সুমাইয়া রাত্রি। পিলখানা হত্যাকাণ্ডে বিস্ফোরক মামলায় জামিন শুনানি ও সাক্ষ্য গ্রহণ আজ আদালতের বিচারিক কার্যক্রম কেরানীগঞ্জে। জামিন শুনানি ঘিরে আশায় বুক বেঁধেছেন 400 বিডিআর সদস্যের পরিবার। আমার 2 ভাই কারাগারে, আমার হাজবেন্ড কারাগারে। আমাদের একটাই দাবি, আমাদেরকে জেল মুক্তি। এই পর্যন্ত এই মামলার কোনো তদন্ত হয় নাই, কোনো জামিন শুনানি তো দূরের কথা, কোনো ইনভেস্টিগেশন কিছুই হয় নাই। যারা নিরপরাধ নির্দোষ, আমরা চাই তাদের আজকে মুক্তি হয়ে যাক। আমাদের সমস্ত জনশক্তি আমরা আমাদের পক্ষ থেকে তাদের নির্দোষ খালাস, বেকসুর খালাসভাবে মুক্তি চাই। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে সীমান্ত উত্তেজনা কমলেও আজও রয়েছে থমথমে পরিস্থিতি। ভারতীয়দের যে কোনো উস্কানি প্রতিহত করতে সজাগ চৌকাবাসী। সকাল থেকে চলছে ফসল উদ্ধার। ক্ষতি করেছে, আপনার খুঁজেছে, খেঁচেছে। মাঠের অবস্থা গহম ঝুড়েছে, কেলার গাছ ঝুড়েছে, আমের গাছ ঝুড়েছে। যখনই আমরা মনে করে প্রতিরোধ করতে যাচ্ছি বা বাধা ফসলটা বাঁচাবো, তখন আর এমন ভাবে গ্যাস মারছে, চোখ মুখ কানা হয়েছে। আমাদের একটা ভয়ঙ্কর যে গ্রামে হয়তো তারা আক্রমণ করতে পারে। এ নিয়ে প্রতিবেদন থাকছে এখন জনপদে। প্রথমেই পিলখানা হত্যাকাণ্ডের খবর। পিলখানা হত্যার ঘটনায় বিস্ফোরক আইনে করা মামলায় প্রায় 400 আসামির জামিন শুনানি ও সাক্ষ্য গ্রহণ শুরু হবে কিছুক্ষণের মধ্যে। রোববার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার সংলগ্ন অস্থায়ী আদালতে এই শুনানির জন্য এরই মধ্যে বিচারক প্রবেশ করেছেন। আদালতে রাষ্ট্রপক্ষে সাক্ষ্য দেবেন সেনাবাহিনীর সাবেক মেজর ইউসুফ। বিশেষ ট্রাইব্যুনাল 2-এর চিফ প্রসিকিউটর মোহাম্মদ বোরহান উদ্দিন জানান, জামিন ও সাক্ষ্য গ্রহণের সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। সকালেই কেরানীগঞ্জ ও কাশিমপুর কারাগার থেকে আসামিদের আনা হয়। আদালতে কাজ শুরু হচ্ছে। খবর পেয়ে এদিন ভোর থেকে বিডিআর জওয়ানদের জামিনের দাবিতে কারাগারের সামনে অবস্থান নেন স্বজনরা। বিডিআর হত্যাকাণ্ডের পর প্রায় 16 বছর ধরে হত্যা ও বিস্ফোরক আইনে করা মামলায় কারাভোগ করছেন এসব আসামিরা। হত্যা মামলায় খালাস পেয়েও বিস্ফোরক মামলা সাক্ষ্য গ্রহণ পর্যায়ে বন্দী আছেন অভিযুক্ত বিডিআর সদস্যরা। বিচার প্রক্রিয়ায় দীর্ঘসূত্রতার অবসান ঘটিয়ে বিচার প্রার্থীরা কারামুক্ত হবেন এমন প্রত্যাশা জানিয়েছেন স্বজনরা। যারা নিরপরাধ নির্দোষ, আমরা চাই তাদের আজকে মুক্তি হয়ে যাক। যারা দীর্ঘ 16 বছর ধরে প্রতীক্ষার দিন গুনছে তাদের ফ্যামিলির সঙ্গে দেখা করার, তারা যেন আজকে তাদের ফ্যামিলির সঙ্গে দেখা করতে পারে। এই পর্যন্ত এই মামলার কোনো তদন্ত হয় নাই, কোনো জামিন শুনানি তো দূরের কথা, কোনো ইনভেস্টিগেশন কিছুই হয় নাই। তো সেক্ষেত্রে আজকে আমরা জামিন প্রত্যাশী। আমার হাজবেন্ড কারাগারে, আমাদের একটাই দাবি, আমাদেরকে জেল মুক্তি, আমাদেরকে বিডিআর মুক্তি চাই। সরকারের সময়সীমা অনুযায়ী নির্বাচন আয়োজনের পথে হাঁটছে নির্বাচন কমিশন। কোনো রাজনৈতিক বক্তব্য দিতে চায় না নির্বাচন কমিশন। কথা বলেছেন প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিন। সকালে নির্বাচন কমিশন সচিবালয়ে ভোটার তালিকা হালনাগাদে জাতিসংঘের উন্নয়ন কর্মসূচি UNDP-র পক্ষ থেকে ল্যাপটপ, স্ক্যানার সহ বিভিন্ন উপাদান CECর কাছে হস্তান্তর অনুষ্ঠানে তিনি সব কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, এবারে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম স্বচ্ছভাবে করা হবে। বলেন, বর্তমান নির্বাচন কমিশনের দেশের জনগণের প্রত্যাশা অনেক। একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন করতে অঙ্গীকারবদ্ধ বর্তমান কমিশন। কাল থেকে বাড়ি গিয়ে ভোটার তালিকার হালনাগাদ কার্যক্রম শুরু হবে। এবছর কাজ করবে প্রায় 65,000 কর্মী। রাজনৈতিক বক্তব্য মধ্যে আমরা ঢুকতে চাই না, আমরা রাজনীতির মধ্যে ঢুকতে চাই না। আমরা আইন কানুন বিধিবিধান সিস্টেমের মধ্যে থাকবো, একদম ক্লিন স্লেট। আমরা চাই যে একদম স্ট্রেট, যাতে সবাই একটা ফ্রি ফেয়ার গেম আমরা উপহার দিতে চাই। মাননীয় প্রধান উপদেষ্টার ঘোষিত যে টাইম ফ্রেম, ওটাকে মাথায় রেখে আমরা কাজ করছি। রাজধানীর সার্কিট হাউস রোডে প্রেস ইনস্টিটিউট অফ বাংলাদেশের সেমিনার হলে আয়োজিত কৃষি বিষয়ক সাংবাদিকতা নিয়ে আয়োজিত ওয়ার্কশপে কথা বলছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সরাসরি যুক্ত হচ্ছে সেখানে। তারা চান যে আল্লাহ উনি যেহেতু
একজন পীর আউলিয়া মানুষ, তার দোয়ায় যদি আমার একটা বাচ্চা কাচ্চা হয়, এই যে বাচ্চা গ্রামেও যে বাচ্চা হচ্ছে না বা না হওয়া, হ্যাঁ, এবং আমরা মিডিল ইনকাম ইকোনমিতে গ্র্যাজুয়েট হওয়ার আগেই যে আমার যদি ডেমোক্রেটিক ডিভিডেন্ডটা শেষ হয়ে যায়, তো ভয়াবহ জিনিস, ঠিক না? তো এই অনেক কিছু, মানে এগ্রি এখন এত ব্যাপ্তি নিয়ে আছে, এগ্রির সাথে হেলথ জড়িত, এগ্রির সাথে আরবানাইজেশন জড়িত, এগ্রির সাথে কমিউনিটি বিল্ডিং জড়িত, এগ্রির সাথে ন্যাশনাল সিকিউরিটি জড়িত। আমি যদি খাদ্যশস্যে যদি আমার এনাফ স্টক না থাকে, আপনার ন্যাশনাল সিকিউরিটি একটা বিগ ইস্যু। তো এই ম্যাক্রো ইকোনমিক স্ট্যাবিলিটি জড়িত। আমার যে বছর ভালো পণ্য উৎপন্ন হয়, সেই বছর আমার ম্যাক্রো ইকোনমিক স্ট্যাবিলিটি ঠিক থাকে। আর আমার একটা রিকোয়েস্ট, চিপ মানে সরলীকরণ ইকোনমি রিপোর্ট করবেন না। শাইখ শিয়ারা যেগুলো করে অনেক উন্নতি করেছেন, উনি অনেক অ্যাওয়ারনেস বিল্ডিং করেছেন, বাট উনি অনেক সরলীকরণ রিপোর্ট শিখিয়েছেন। বাসার মধ্যে আপনার করতে হবে, কি জন্য বাসায় একটা এপিসোড দেখছিলাম, কি বাসার মধ্যে উনি মুরগি চাষ করতেছেন। ভয়াবহ জিনিস, ভয়াবহ। এটার ফলে যদি আপনি জুনোটিক ডিজিজ হয়। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে চৌকা গ্রামে থমথমে অবস্থা। ভারতীয়দের যে কোনো উস্কানি প্রতিহত করতে সজাগ গ্রামবাসী। বিস্তারিত জানাতে সীমান্ত এলাকায় আছেন রাকিবুল হাসান, যুক্ত হচ্ছে তার সঙ্গে। রাকিবুল, সীমান্ত এলাকায় এখন কি পরিস্থিতি বিরাজ করছে, বিজিবিরা কি বলছেন? রাত্রি সীমান্ত এলাকায় আসলে খানিকটা স্বস্তি ফিরেছে, এবং এখানে যারা সাধারণ কৃষক, তারা যে সকাল থেকে এসেছিল, তাদেরকে কিন্তু নিরাপদ দূরত্বে আসলে বিজিবি রেখেছে, এবং একই সাথে তাদের যে এখানে পেট্রোলিং বা টহল, সেটি কিন্তু আসলে জোরদার করা হয়েছে। আমরা ঠিক সীমান্তের কাঁটাতারের খানিকটা দূরে আছি, একটু দেখাতে চাই আপনাকে। এখানে বিজিবি তাদের টহল জোরদার করেছে, এবং ঠিক এই জায়গাটিতেই কিন্তু আসলে গতকালকে যে ভারতীয় এবং বাংলাদেশি কৃষকদের সংঘর্ষের ঘটনাটি ঘটেছিল, সেখানে কিন্তু বিজিবি অবস্থান নিয়ে আছে, এবং এর আশপাশে আসলে যারা আসছেন তাদেরকে সরে যেতে বলছেন, এবং ক্ষতিগ্রস্ত যে কৃষকরা, তারাই আসলে এখানে আসার চেষ্টা করছেন। কিছুক্ষণ আগে আমরা দেখেছি উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার তিনি এসেছেন, তিনি এসে পরিদর্শন করেছেন ক্ষতিগ্রস্ত কতটুকু ফল ফসল হয়েছে সেগুলো, এবং সেগুলো কিন্তু লিপিবদ্ধ করেছেন। কৃষি অফিসের পক্ষ থেকে যেটি জানানো হয়েছে, ক্ষতিগ্রস্ত কৃষকদেরকে সহযোগিতা করা হবে, এবং একই সাথে এখানে যে বিজিবি আছে তারা টহল দিচ্ছে পুরো কাঁটাতারের এলাকা জুড়ে, এবং কোনো ধরনের পরিস্থিতি যেন অপ্রীতিকর না হয় সেটি নিয়ন্ত্রণে রাখার জন্য তারা পুরো জায়গাটিকে ফাঁকা করেছেন এবং সব সময় নজরে রাখছেন, এবং বিএসএফ বা ভারতের ওই দিক থেকে কোনো ধরনের কোনো ঘটনা থাকলেই তারা এখানে স্থানীয়দেরকে সচেতন করছেন, এবং একই সাথে তারা স্থানীয়দেরকে উদ্বুদ্ধ করে যাচ্ছেন যাতে করে তারা শঙ্কিত না হন। এবং আমরা দেখেছি গ্রামেও কিন্তু আসলে গতকালকের পরিস্থিতির পরে এখন সাধারণ মানুষরা কিন্তু ঐক্যবদ্ধ হয়েছেন, এবং তারা বলছেন কোনো ধরনের পরিস্থিতি ব্যতিক্রম হলে তারাও কিন্তু সচেতন আছেন এবং বিজিবির সাথে যোগাযোগ রাখছেন। এর মধ্যে বিজিবির পক্ষ থেকে কিন্তু জানানো হচ্ছে যে তারা বিএসএফ এর সাথে গতকালকে যে পতাকা বৈঠক করেছেন, তারপর থেকে আসলে তারা যোগাযোগ রেখেছেন যাতে করে কোনো ধরনের পরিস্থিতি বিঘ্ন না ঘটে, এবং একই সাথে অতিরিক্ত যে বিজিবি মোতায়েন সেটিও কিন্তু করা হয়েছে। সীমান্তে যেমন পেট্রোলিং আছে, ঠিক একই সাথে কিন্তু গ্রাম অঞ্চলেও আমরা দেখেছি যে তাদের যে টহল, সেই টহলও কিন্তু জোরদার হয়েছে, এবং গ্রামের মানুষের সাথে, কৃষকের সাথে, এবং যারা এখানে আসছেন উৎসুক জনতা এবং একই সাথে সংবাদকর্মী, তাদের সাথেও কথা বলা হচ্ছে যাতে করে সীমান্তের এইখানে আসার পরে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে, এবং যেই পরিস্থিতি আসলে এখানে আছে উন্মুক্ত সীমান্ত, কেউ যেন সীমান্ত অতিক্রম না করে বা বিপজ্জনক জায়গায় না যায় সে বিষয়ে তারা সচেতন করছেন, এবং তাদের এই যে টহল সেটি এখন পর্যন্ত জোরদার অবস্থায় রাখা হয়েছে। তো রাত্রে এই ছিল শিবগঞ্জ চৌকা সীমান্ত এলাকা থেকে আমার কাছে সর্বশেষ খবর। বহুদলীয় গণতন্ত্রের রূপকার বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 89তম জন্মবার্ষিকী আজ। 1936 সালের আজকের এই দিনে বগুড়া জেলার গাবতলী উপজেলার বাঘবাড়িতে জন্মগ্রহণ করেন তিনি। 1977 সালের 21 এপ্রিল বাংলাদেশের রাষ্ট্রপতির দায়িত্বভার গ্রহণ করেন জিয়াউর রহমান। 1978 সালের 1 সেপ্টেম্বর রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা করেন। 1981 সালে
29 মে একদল বিপদকামী সেনা সদস্যের হাতে নিহত হন সাবেক এই রাষ্ট্রপতি। তার জন্মদিন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে বিএনপি ও তার অঙ্গ সংগঠনগুলো। সকালে শেরেবাংলা নগরে তার সমাধিতে শ্রদ্ধা জানাচ্ছেন দলের নেতাকর্মীরা। বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে আয়োজন করা হয়েছে আলোচনা সভার, যেখানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান ভার্চুয়ালি অংশ নেবেন। এছাড়াও দলের সিনিয়র নেতারা অংশ নেবেন। নানা কর্মসূচির মধ্য দিয়ে বগুড়ায় পালিত হচ্ছে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 89তম জন্মবার্ষিকী। মা ও শিশু চিকিৎসা কেন্দ্রে চলছে ফ্রি চিকিৎসা ও আলোচনা সভা। আরও জানাতে যুক্ত হচ্ছেন মাজেদুর রহমান। মাজেদ, জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে বগুড়ায় আজ কি কি আয়োজন রয়েছে? হ্যাঁ, রাত্রে আপনি জানেন যে আজকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে 89তম জন্মদিন, এবং এই জন্মদিন উপলক্ষে কিন্তু বগুড়াতে তার নিজ বাড়িতে এবং বগুড়া জেলাতে কিন্তু বিভিন্ন ধরনের যে অনুষ্ঠান সেটি কিন্তু করছে। সকাল থেকে এই অনুষ্ঠান মালা শুরু হয়েছে। আজকে যে সকালে এখানে দলীয় কার্যালয়ে দলীয় এবং জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে কিন্তু এই কর্মসূচি শুরু হয়। এরপরে কিন্তু এখানে বিএনপি সহ তার সহযোগী সংগঠনগুলো বিভিন্ন ধরনের তারা কর্মসূচি হাতে নেয়। আজকে আমরা যে জায়গাটিতে রয়েছি সেখানে কিন্তু এটি মা ও শিশু স্বাস্থ্যকেন্দ্র। এই স্বাস্থ্যকেন্দ্রে কিন্তু আজকে বিএনপির তরফ থেকে এবং ড্যাবের তরফ থেকে কিন্তু এখানে তারা ফ্রি চিকিৎসা এখানে সেবা দিচ্ছেন এবং পাশাপাশি তাতে ফ্রি ওষুধও দিচ্ছেন। আর এখানে যে বিভিন্ন যে যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল এবং সহযোগী সংগঠনগুলো 3 দিন ব্যাপী তারা কর্মসূচি হাতে নিয়েছে। কালকে জিয়ার বাড়িতে কিন্তু কম্বল বিতরণ হবে, যুবদল কিন্তু কম্বল বিতরণ করবে। এভাবে কিন্তু অনুষ্ঠান কিন্তু আজকে সকাল থেকে শুরু হয়েছে এবং 3 দিন ব্যাপী অনুষ্ঠানটা চলবে এবং দোয়া মাহফিল হবে। আর যদি সামান্য একটু তার ইতিহাস বলতে চাই, যে উনি বাগবাড়িতে 1936 সালে 19শে জানুয়ারি কিন্তু জন্মগ্রহণ করেছিলেন। তারপরে এখান থেকে তিনি কলকাতায় গিয়েছিলেন মায়ের হাত ধরে। তারপর 47 সালে দেশ বিভাজনে দেশ যুদ্ধের সময় কিন্তু তিনি আবার ফিরে আসছিলেন এখানে। তিনি কিছুদিন এখানে ছিলেন। তারপরে কিন্তু বিভিন্ন স্থানে তিনি লেখাপড়া করেছেন এবং পাকিস্তানে করাচিতেও তিনি লেখাপড়া করেছেন। এইভাবে কিন্তু তার লেখাপড়া হয়েছে। তারপরে তিনি সামরিক বাহিনীতে মুক্তিযোদ্ধা জেট ফোর্সের এখানে রেজিমেন্টে উনি কমান্ডার হিসেবে রেজিমেন্ট চালিয়েছেন এবং শেষে কিন্তু স্বাধীনতা ঘোষণা দিয়েছেন। পরবর্তীতে যখন রাষ্ট্রপতি তিনি হন, তিনি বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করেন এবং তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হন এবং 1981 সালে 30শে মে কিন্তু একটা নৃশংস হত্যাকাণ্ডের মধ্যে দিয়ে কিন্তু তিনি শহীদ হন, যেটা চট্টগ্রামে এখানে সার্কিট হাউসে। এভাবে কিন্তু তার যে দল বিএনপি, সেই বিএনপি কর্মকাণ্ড কিন্তু এখনও এখানে খুব সুচারুভাবে হচ্ছে। এখানে বগুড়াতে বিশেষ করে তার জন্মস্থান বাগবাড়িতে কিন্তু বিভিন্ন ধরনের কিন্তু অনুষ্ঠান হয়ে থাকে। এখানে চ্যারিটেবল যে চিকিৎসালয় রয়েছে সেখানেও একটি রয়েছে। এইভাবে সেবামূলক কাজে কিন্তু শহীদ জিয়ার যে এখানে তাদের যে দলীয় নেতৃবৃন্দ তারা কিন্তু করে যাচ্ছেন। এইভাবে যে বিএনপি, সেই বিএনপি কিন্তু আজ যে বহু দলীয় গণতন্ত্র এখানে প্রবর্তন করেছিলেন সেই ধারাটি কিন্তু আজও অব্যাহত রয়েছে এবং এই জন্মদিন উপলক্ষে কিন্তু এখানে যে কর্মসূচিগুলো রয়েছে সেটা সুচারুভাবে পরিচালিত হয় সেটা দেখছেন। আর এখানে আজকে বিএনপির যে জেলা সভাপতি রেজাল করিম বাদশা, এখানে খালেদা জিয়া উপদেষ্টা, সাবেক প্রধানমন্ত্রী উপদেষ্টা হেলালুজ্জামান লালু সহ সবাই এখানে আসছিলেন এখানে তাদের এই উদ্বোধন কার্যক্রম করতে। তো এইভাবে কিন্তু এই জন্মদিনটা পালন হচ্ছে এবং এই জন্মদিন আরও 3 দিন ব্যাপী এই কর্মসূচি চলবে। তো এই ছিল রাত্রে আমার কাছে বগুড়া থেকে জন্মদিন উপলক্ষে বিভিন্ন কর্মসূচির একটি অংশ। বিশাল চাহিদার বিপরীতে 2% চিনিও উৎপাদন করতে পারছে না দেশের রাষ্ট্রায়ত্ত চিনি কলগুলো। আখের দাম বাড়ানো ও প্রণোদনা দেয়ায় আখ চাষ কিছুটা বাড়লেও তা প্রভাব ফেলেনি চিনি উৎপাদনে। এছাড়া 6টি চিনি কল বন্ধ থাকায় খাতটি হয়ে পড়েছে আমদানি নির্ভর। এতে মাঝে মধ্যেই অস্থিতিশীল হয়ে পড়ছে চিনির বাজার। এই অবস্থায় উৎপাদন বাড়াতে বন্ধ থাকা চিনি কলগুলো চালুর দাবি ব্যবসায়ী ও চিনি কল শ্রমিক নেতৃবৃন্দের। সাইফুল ইসলাম সাগরের তোলা ছবিতে মাজেদুর রহমানের প্রতিবেদন। 1962 সালে জয়পুরহাট চিনিকল চালুর পরে সর্বোচ্চ চিনি উৎপাদন হয়েছিল 1994-95 আখ মারাই মৌসুমে। সে সময় চিনি উৎপাদন ছিল 22,043 মেট্রিক টন। আর এবছর চিনি উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে মাত্র 3,000 মেট্রিক টন। দিন দিন চিনির উৎপাদন কমে যাওয়ায় আমদানি নির্ভরশীলতা বাড়ছে, দেশীয় অর্থনীতিতে চাপ পড়ছে, অনেক সময় বাজার হয়ে উঠছে অস্থিতিশীল। মারাই সক্ষমতার দিক থেকে জয়পুরহাট দেশের সর্ববৃহৎ চিনিকল।
প্রতিদিন 2000 টন আখ মারার সক্ষমতা থাকলেও এই চিনি কলটিতে দেখা দিয়েছে আখের সংকট। বর্তমানে 1 মাস মাড়াই করার মতো আখ মিলছে না। চলতি মাড়াই মৌসুমে 50,000 টন আখ মাড়াই করে 3,000 টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, যা গত মৌসুমের তুলনায় কিছুটা বেশি। কৃষকরা বলছেন আখ চাষে কিছুটা সুযোগ সুবিধা বাড়ায় আগের তুলনায় আখ চাষ কিছুটা বেড়েছে, তবে দাম আরও বাড়ানো সহ উন্নত জাতের চারা দাবি করছেন তারা। সরকার গত বছর দাম বৃদ্ধি করার কারণে আমরা একটু লাগাইছি, তারপরেও খুব একটা না, আমরা উন্নত মানের বীজ পাচ্ছি না দেখে ফলনটা একটু সুবিধাজনক হচ্ছে না, খুব কম। কুইন্টাল প্রতি 100 টাকা বাড়লে আরও আখ বেশি লাগাবে আখ চাষিরা। তবে চিনিকল কর্তৃপক্ষের দাবি কৃষকদের আখ চাষে ফেরাতে কৃষি ঋণ ও বীজ সহ সব ধরনের সহায়তা দেওয়া হচ্ছে। চাষিদেরকে আখ চাষে উদ্বুদ্ধকরণের জন্য উন্নত মানের বীজ, সার, কীটনাশক, নগদ অর্থ সহযোগিতা করার মাধ্যমে আখ চাষে উদ্বুদ্ধ করা হচ্ছে। 2020-21 মাড়াই মৌসুমে দেশে 15 চিনিকলের মধ্যে পঞ্চগড়, সেতাবগঞ্জ, শ্যামপুর, রংপুর, পাবনা ও কুষ্টিয়া চিনিকল বন্ধ করে দেওয়া হয়। ফলে ওই এলাকার আখ চাষ থেকে সরে আসে কৃষক, যার প্রভাব পড়ে চিনি উৎপাদনে। চাকরি হারায় কয়েক হাজার শ্রমিক কর্মচারী। দীর্ঘদিন চিনিকলগুলো বন্ধ থাকায় নষ্ট হচ্ছে মূল্যবান যন্ত্রপাতি। এই মিলগুলো পুনরায় চালু হলে দেশীয় চিনি মানুষ খাইতে পারবে, পাশাপাশি দেশের অর্থনীতিতেও ভূমিকা রাখতে পারবে। বন্ধ সুগার মিলগুলো চালু হয়, তা আশা করি যে এই চিনির বাজারটা স্থিতিশীল থাকবে। চিনির বাজার নিয়ন্ত্রণের জন্য প্রয়োজন দেশীয় চিনির উৎপাদন বাড়ানো। তাই বন্ধ চিনিকলগুলির চালুর পাশাপাশি আমদানিকারক প্রতিষ্ঠানের উপর সরকারের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করলে চিনির বাজার নিয়ন্ত্রণ থাকবে মত চিনি ব্যবসায়ীদের। এই চিনির মিলগুলোর আগের তুলনামূলকভাবে অনেক উৎপাদন কমে গেছে এবং পাশাপাশি 6টা মিল বন্ধ হয়ে গেছে। এখন উৎপাদন যদি কমে যায় আরও, তাহলে ভোক্তারা ঠিকমতো চিনি পাবে না এবং দামও অনেক বেড়ে যাবে। এই জন্য আমাদের চিনির ব্যাপারে সতর্ক থাকা উচিত। বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের তথ্য মতে 2022-23 অর্থ বছরে দেশের চিনির চাহিদা ছিল 22 লাখ মেট্রিক টন। সেখানে চিনি উৎপাদন হয়েছে মাত্র 24,000 টন, যা চাহিদার মাত্র 1.5 ভাগ। জাতীয় রাজস্ব বোর্ডের তথ্য মতে 2020 সালে চিনি আমদানিতে খরচ হয়েছে 12,710 কোটি টাকা। মাজেদুর রহমান, এখন জয়পুরহাট। নীলফামারীতে জমি থেকে আলু উত্তোলনে ব্যস্ত কৃষক। প্রায় 22,000 হেক্টর জমিতে চাষ হচ্ছে আলু। এ নিয়ে আরও জানাতে নীলফামারী সদর থেকে যুক্ত হচ্ছেন আমিরুল বাপ্পি। বাপ্পি, চলতি মৌসুমে আলু উৎপাদনের লক্ষ্যমাত্রা কত নির্ধারণ করা হয়েছে? রাত্রি লক্ষ্যমাত্রার তে যাওয়ার আগে শুরুতেই দামের বিষয়টাতে আনতে চাই যে এখন আজকের যে রেটটি আছে, কৃষক এখান থেকে 12 থেকে 13 টাকা প্রতি কেজি দরে বিক্রি করছেন পাইকারদের কাছে, এবং এতে করে প্রচণ্ড রকমের অসন্তুষ্টি আমরা খেয়াল করছি কৃষকদের মাঝে। কারণ তাদের প্রতি কেজি আলুতে যে পরিমাণ খরচ হয়েছে চাষ করতে, সেই খরচটি তোলাই মুশকিল হয়ে গেছে, এমনটি আমাদের জানাচ্ছেন কৃষকেরা। যদিও ভোক্তা পর্যায়ে কিছুটা স্বস্তি আছে, বাজারে কিছুটা স্বস্তি আছে, কিন্তু কৃষকরা বলছেন যে সাধারণ ক্রেতাদের স্বস্তি দিতে গিয়ে তারা এক প্রকার একদম লোকসানের সম্মুখীন হচ্ছেন, এরকমটি তারা আমাদেরকে অভিযোগ করেছেন। আর এবারে আসি লক্ষ্যমাত্রার বিষয়ে। এবারে 21,999 হেক্টর জমিতে লক্ষ্যমাত্রা থাকলেও উৎপাদন আবাদ হয়েছে 23,156 হেক্টর জমিতে, এবং টোটাল যে উৎপাদনের লক্ষ্যমাত্রা সেটি হচ্ছে 5,05,770 মেট্রিক টন। এবং কৃষি বিভাগ যেটি বলছে যে এটি হয়তো ছাড়িয়ে যাবে, লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে, অর্থাৎ প্রয়োজনের তুলনায় অনেক বেশি পরিমাণে আলু এবারে উৎপাদন হবে বলে তারা আশা করছেন। এবং এখনও পর্যন্ত 10,930 হেক্টর জমিতে ইতোমধ্যেই আলু ওঠানো হয়ে গেছে। এগুলো বেশিরভাগই আগাম জাতের আলু ওঠানো হয়েছে। এখন মধ্যম সময়ের যে আলুটি সেটি এখন তোলার কাজ চলছে, এবং এর পরে কিছুদিন পরে যে শেষ আলু যেটি কোল্ড স্টোরে রাখার জন্য সারা বছর থাকবে, খাওয়া এবং বীজ করার জন্য, সেই আলুটি তোলা শুরু করবেন কৃষক। কিন্তু আমরা দেখেছি যে গত 2 বছর আলুর যে পরিমাণ দাম ছিল, যেরকম যে একদম খুচরা পর্যায়ে 80 টাকা, 90 টাকা, 100 টাকা পর্যন্ত আলু খেতে হয়েছে, সেই কারণে এবার অনেক
বেশি আলু চাষে নেমেছেন কৃষকরা, এরকমটি আমাদেরকে বলছেন যারা কৃষি বিভাগের কর্মকর্তা আছেন তারা, যার কারণে এবারে আলুর দাম অনেকটাই পড়ে গেছে এরকমটি তারা বলছেন। অন্যদিকে কৃষকের যেটি অভিযোগ যে গত বছর দাম বেশি থাকার কারণে এবার যে তারা বীজের আলু, সেই বীজের আলু সাধারণ সময়ে 20 থেকে 30 থেকে 40 পর্যন্ত প্রকারভেদে থাকলেও এবারে সেই বীজের আলু কিনতে হয়েছে 80 থেকে 120 টাকা পর্যন্ত প্রতি কেজিতে। সুতরাং তাদের সেই আলুর বীজের যে খরচটি, পাশাপাশি এবার সারের দামও কিছুটা বাড়তি ছিল, সব মিলিয়ে আলু উৎপাদনের যে খরচ সেটি তাদের এখন উঠছে না, এরকমটি আমাদেরকে অভিযোগ করছেন কৃষক এবং বলছেন যে এই যে 12-13 টাকা কেজি হিসেবে বিক্রি করে তাদের আসলে পোষাচ্ছে না। এটা নিয়ে সার্বিকভাবে চিন্তা করার জন্য তারা অনুরোধ করেছে। তো রাত্রি এই ছিল আমার কাছে আলু উৎপাদনের সব শেষ খবর। নীলফামারীতে জমি থেকে আলু উত্তোলনে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। সেখানকার সবশেষ পরিস্থিতি জানাতে যুক্ত ছিলেন আমিরুল বাপ্পি। ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ মোকামে সরবরাহের সংকটে চড়া ধানের বাজার। এই অজুহাতে খাদ্য গোদামে চাল সরবরাহ কমিয়ে দিয়েছেন চালকল মালিকরা। বিস্তারিত জানাতে জেলা খাদ্য গোদাম থেকে যুক্ত হয়েছেন আজিজুল সঞ্চয়। সঞ্চয়, সরকার এবার কত টন ধান চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে জানাবেন। রাত্রি সরকার চট্টগ্রাম বিভাগের মধ্যে সবচাইতে বেশি পরিমাণ ধান চাল সংগ্রহ করে থাকে ব্রাহ্মণবাড়িয়া থেকে। এখন যে আমন মৌসুম চলছে, এই মৌসুমে সরকার ব্রাহ্মণবাড়িয়া থেকে প্রথমে 27,000 টনেরও বেশি সিদ্ধ চাল এবং প্রায় 6,000 টনের মতো আতপ চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিল। তবে আসলে বাজারে যে পরিস্থিতি, অর্থাৎ ধানের সরবরাহ সংকট এবং ধানের ঊর্ধ্বগতির ফলে আসলে মিল মালিকরা কিন্তু আসলে এই লক্ষ্যমাত্রা অনুযায়ী চাল সরবরাহের জন্য কিন্তু চুক্তি করতে পারেনি। একটু জানিয়ে রাখি, রাত্রি আমরা কথা বলেছিলাম জেলা খাদ্য বিভাগের সঙ্গে। তারা যে তথ্যটি দিয়েছেন যে তারা প্রায় 30,000 টন সিদ্ধ চাল এবং প্রায় 5,000 টনের মতো আতপ চাল সংগ্রহের জন্য তারা লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছেন। তবে আসলে এই যে গেল কয়েক মাস ধরেই কিন্তু আসলে আশুগঞ্জ মোকামে যে ধানের যে সরবরাহ সেটির ঘাটতি রয়েছে এবং মূলত আসলে যেই ধানটি থেকে তারা চাল তৈরি করে সরবরাহ করে থাকেন, মোটা ধান, সেটি কিন্তু ক্রমশ কিন্তু ঊর্ধ্বগতির দিকে যাচ্ছে। অর্থাৎ আজকে কিন্তু এই মোটা ধানটি আশুগঞ্জ মোকামে বিক্রি হচ্ছে প্রায় 1400 টাকা মন, যার ফলে আসলে এই দামে ধান কিনে চাল তৈরি করতে গিয়ে কিন্তু বেশ লোকসানের মুখে পড়ছেন বলে আমাদেরকে জানিয়েছেন ব্যবসায়ীরা। তারা বলছেন যে সরকার এই আমন মৌসুমে সিদ্ধ চালের জন্য 47 টাকা কেজি নির্ধারণ করেছে। তবে আসলে এখন ধানের যে দর, তার সেই দর অনুযায়ী চাল তৈরি করতে গিয়ে কিন্তু 50 টাকা করে বেশি লাগছে, যার ফলে তাদের কেজিতে 3 থেকে 4 টাকা পর্যন্ত লোকসান হচ্ছে এবং এই লোকসানের অজুহাতেই তারা এখন এই গুদামের চাল সরবরাহ কিছুটা কমিয়ে দিয়েছেন বলে আমরা জানতে পেরেছি। যার ফলে আসলে এই যে সরকারের যে লক্ষ্যমাত্রা অনুযায়ী কিন্তু চাল সরবরাহ বা সংগ্রহ নিয়ে কিন্তু একটি শঙ্কা তৈরি হয়েছে। আমরা কথা বলেছিলাম ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক তকবির হোসেনের সঙ্গে। তিনি জানিয়েছেন যে আসলে মূলত আমন মৌসুমে আসলে এই সংকটটি তৈরি হয়। আসলে আমন মৌসুমে স্বাভাবিক কিন্তু আসলে ধানের ফলন কিছুটা কম হয়। এছাড়া কিন্তু গেল বছর পূর্বাঞ্চলে বন্যায় কিন্তু বেশ ক্ষতি হয়েছে ফসলি জমির, যার ফলে আসলে মোকামে কিন্তু এখন ধান পাওয়া যাচ্ছে কম। এরপরে এই যে ধানের যে ঊর্ধ্বগতি সেটি কিন্তু ক্রমাগত বাড়ছে, যার জন্য আসলে মূলত ব্যবসায়ীরা এখন চাল কিছুটা কম দিচ্ছেন। রাত্রি চালের চেয়ে কিন্তু আসলে আরো বেশি নাজুক অবস্থা কিন্তু ধান সংগ্রহের ক্ষেত্রে। আমরা এই মৌসুমে যে তথ্যটি পেয়েছি যে প্রায় 4,000 টনের মতো ধান সংগ্রহের কিন্তু লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল জেলা খাদ্য বিভাগের তরফ থেকে। তবে মূলত এখন কিন্তু এই গতকাল পর্যন্ত এখানে সংগ্রহ হয়েছে মাত্র 200 টন ধান, অর্থাৎ ধান সংগ্রহের অবস্থা কিন্তু একেবারেই নাজুক। তবে আসলে সংশ্লিষ্টরা বলছেন যে যদি কোনো চালকল যদি চুক্তি অনুযায়ী চাল দিতে না পারে, সেক্ষেত্রে তাদের বিরুদ্ধে কিন্তু একটি শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। তবে তারা বলছেন যে আসলে এই সংগ্রহ অভিযানটি পুরোপুরি অর্জিত না হলেও তাদের যে বিতরণ কার্যক্রম সেটি কিন্তু খুব একটা প্রভাব পড়বে না বলে তারা আমাদেরকে বলছেন। তো রাত্রি আমার কাছে এই ছিল ব্রাহ্মণবাড়িয়া থেকে এই যে ধান চাল সংগ্রহ অভিযান সংক্রান্ত সবশেষ তথ্য। ব্রাহ্মণবাড়িয়ার ধানের বাজার থেকে যুক্ত ছিলেন সহকর্মী আজিজুল সঞ্চয়। এদিকে শরীয়তপুরের আঙ্গারিয়া বুড়িহাট খালের পানি প্রবাহ বন্ধ হয়ে যাওয়ায় অনাবাদে থাকছে 2,000 একর জমি। দখল দূষণ এবং অসম্পূর্ণ খননের কারণে খালটি এখন মৃতপ্রায়। পানি উন্নয়ন বোর্ড খনন কার্যক্রম কাজে না আসায় চাষাবাদ বন্ধের শঙ্কায় রয়েছে কৃষকরা। সজীব খানের ক্যামেরায় আরো জানাচ্ছেন কাজী মনিরুজ্জামান। এটি আঙ্গারিয়া বুড়িরহাট খাল। পানি উন্নয়ন বোর্ড খালটি খনন করলেও কীর্তিনাশা নদীর সাথে সংযোগ স্থাপন না করায় খালটিতে পানি প্রবাহ স্বাভাবিক হয়নি। আর পৌরসভার ময়লা আবর্জনা ফেলে খালটি এখন ভরাট হয়ে গেছে। এই খালের ওপর কয়েক হাজার কৃষক নির্ভরশীল।
বড় মৌসুমে সেচের পানি নিয়ে এসব কৃষক এখন বিপাকে। খাল ভরাট হওয়ায় নেই পানি প্রবাহ। বড় সেচের জন্য করা হয়েছিল বিকল্প ব্যবস্থা, কিন্তু বিকল্প পদ্ধতিতে পানি সেচের ব্যবস্থাও কাজে আসছে না। সরিয়ে নেওয়া হচ্ছে সেচের পাম্প ও যন্ত্রপাতি। অসম্পূর্ণ খনন, দখল আর দূষণে মরতে বসেছে আঙ্গারিয়া বুড়িরহাট খাল। কোথাও শুকনো, কোথাও ময়লার স্তূপ, আবার কোথাও দখল করে উঠেছে বড় বড় ইমারত। পৌর এলাকার আবর্জনায় ছড়াচ্ছে দুর্গন্ধ। পানির দুর্ভোগ, এলাকার মানুষ পানি পায় না খালের ভিতরে, এবং ময়লা আবর্জনায় খাল তলায় গেছে, নোংরা হয়ে গেছে। মশা মাছি এগুলোতে রাতে ঘুমাতে পারি না, মশা কামড়ায়। পানি আমি এই নদীর তনে যত উড়াই মেশিন দিয়া, কিন্তু পানি আমি বলকে নিয়ে পৌঁছতে পারব না। আব্দুল জব্বার সোনামুখী গ্রামের কৃষক। জমি প্রস্তুত করেছেন বড় আবাদের জন্য, কিন্তু সেচের পানি না থাকায় জমি ফেটে চৌচির। চাষাবাদ করতে না পারায় সংসার চালানো নিয়েই দুশ্চিন্তায় এই কৃষক। এই জমি ফাটিয়া চৌচুর হয়ে গেছে। ওহন এই জমিনে চাষ করা লাগতো আরো 1 মাস আগে। ওহন তরি আমরা করতে পারছি না, ওহন পানির অভাবে। আব্দুল জব্বারের মতো 2টি ইউনিয়ন ও পৌরসভার শত শত চাষির একই অবস্থা। তাদের 2000 একর জমির বড় আবাদ হুমকির মুখে। ধানের উপরেই তো আমরা বাইসা আছি, জমি যদি খিল থাকে তার তো সমস্যা। এই ধান লাগাইতে পারি না, না লাগাইতে পারলে তো আমার সংসারই চলবো না। সংসার চলবো কেমনে? জমি আছে 3-150 কানি, পরে 4 থেকে 500 ফ্যামিলি এই বছর করে না খায় মারা যাবো এই বলকটার কারণে। এদিকে জমিতে সেচের ব্যবস্থা সহ খাল খননের উদ্যোগের আশ্বাস দিয়েছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক। বড় আবাদে পানি সরবরাহ করে থাকে তাদের অনুরোধ করব তারা যেন কৃষকের কথা বিবেচনা করে যেন সেচ ব্যবস্থা রাখে। আর দীর্ঘমেয়াদীতে আমরা পানি উন্নয়ন বোর্ড এবং জেলা প্রশাসনের সাথে আলোচনা করব যেন এখানে খাল খনন করা যায় এবং এটা পানি প্রবাহ যেন অব্যাহত রাখা যায়। খাল বাঁচাতে এগিয়ে আসতে হবে স্থানীয়দের, আর খনন করে খালের স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনার উদ্যোগের কথা জানালেন পানি উন্নয়ন বোর্ডের এই কর্মকর্তা। পদ্মা নদী দিয়ে আমাদের প্রচুর পরিমাণে সিল্ট ক্যারি করে আর কি, তো সেটার কারণে হইতেছে এখানে আসলে দ্রুত গতিতেই আমাদের দেখা যাচ্ছে যে ভরাটটা হয়ে যায়, আর এখানে একটা জোয়ার ভাটার ইফেক্ট থাকে। সুরেশ্বর খাল পুনঃখনন প্রকল্পের আওতায় 1,90,00,000 টাকা ব্যয়ে খালটি খনন করা হয়। কাজী মনিরুজ্জামান, এখন শরীয়তপুর। উত্তর পূর্বাঞ্চলের জনপদ সিলেটে প্রতি বছর প্রায় বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান থেকে প্রশিক্ষণ নিয়ে ব্যবসা শুরু করেন কয়েকশো নারী উদ্যোক্তা। তবে বছর ঘুরতে না ঘুরতেই ঝরে পড়ে তাদের অধিকাংশই। এতে খুব একটা বাড়ছে না নারী উদ্যোক্তার সংখ্যা, এমনকি ব্যবসা সম্প্রসারণে বাধাগ্রস্ত হচ্ছেন তারা। বিশেষজ্ঞরা বলছেন পুঁজি সংকট, পারিবারিক সহযোগিতার অভাবের পাশাপাশি অনুৎপাদনশীল খাতে প্রবাসী বিনিয়োগ বেড়েছে। অনিল পালের ক্যামেরায় আরও জানাচ্ছেন সন্দীপন শুভ। সুরমা নদীর তীর ঘেঁষা সিলেট নগরীর কুশিঘাট এলাকার নারী উদ্যোক্তা রূপছানা বেগম 19 বছর আগে প্রাইমারি স্কুলের গণ্ডি পেরিয়ে উদ্যোক্তা হওয়ার স্বপ্ন নিয়ে শুরু করেন কাপড় সেলাইয়ের প্রশিক্ষণ। স্বল্প পুঁজিতে ছোট দোকান ভাড়া করে কয়েকটি সেলাই মেশিন কিনে শুরু করেন দর্জির ব্যবসা। নিজের দাঁড় করানো ব্যবসা নিয়ে স্বপ্ন ছিল আকাশ ছোঁয়ার। শুরুটাও হয়েছিল দারুণভাবে, কিন্তু সময়ের সাথে সাথে অর্থ সংকট ও অস্থিতিশীল পরিস্থিতির কারণে বেড়েছে দুশ্চিন্তা। ব্যবসা চালাই তুলে লাগবো টাকা, আমরা আর ব্যবসাটা নিয়ে নিতে পারলাম না, হয়তো ব্যবসা ছাড়তে হইব। 19 বছর হয়ে গেছে ব্যবসার লাইফ, এখন বাধ্য ব্যবসাটা ছাড়ি দিতে হইব। শুধু রূপছানা একাই নন, বরং জেলার অসংখ্য নারী উদ্যোক্তারই একই গল্প। নিজেদের ব্যবসা শুরুর পর স্বপ্নের ডালপালা মেলার আগেই নাম লেখাতে হচ্ছে ঝরে পড়াদের দলে। পারিবারিক ও পারিপার্শ্বিক প্রতিবন্ধকতা এবং আর্থিক সংকট সহ নানা কারণেই মাথা তুলে দাঁড়াতে পারছেন না তারা। যতবার স্টার্ট করছি কোনো না হয় প্যান্ডামিক সিচুয়েশন, নাইলে কর্মী সংকট, নাইলে আপনার কখনো ফিনান্সিয়ালি সমস্যা। বেচাকিনিতে একটু দুর্বল হয়ে গেছিলাম, তারপরে লস খাওয়ার পরে আর আমি কাপড় টাপড় আর আনতে পারি না, এই জন্য আমি বন্ধ করে দিচ্ছি। মোটামুটি যাদের করার মনোবৃত্তি থাকে যে বড় শুরু পরে তারা পুঁজি পায় না। আলো আধারের খেলায় শুধু ব্যর্থতার গল্পই নয়, বরং সৃষ্টি হচ্ছে নতুন নতুন সফলতার গল্প। কঠোর পরিশ্রম আর দৃঢ় মনোবলের মাধ্যমে নারী উদ্যোক্তারা প্রতিনিয়ত তৈরি করছেন কর্মসংস্থানের পাশাপাশি দারুণ কিছু শিল্প প্রতিষ্ঠান।
সিলেট শহরের খাদিমপাড়ার নারী উদ্যোক্তা সুইটি সূত্রধর। মাত্র 150 টাকা নিয়ে শুরু করে বর্তমানে গড়ে তুলেছেন প্রায় 20 লাখ টাকার প্রতিষ্ঠান, যেখানে বাঁশ বেতের আকর্ষণীয় শোরুমের পাশাপাশি রয়েছে আধুনিক যন্ত্রপাতির একটি কারখানা। কর্মসংস্থান সৃষ্টি হয়েছে প্রায় 20 জন মানুষের। এই সফল নারী উদ্যোক্তা বলছেন, নানা প্রতিবন্ধকতা অতিক্রম করে এখন অনেকটাই সফল তিনি। নেট থেকে ধরেন একটা ডিজাইন বের করে দিছে যে এটা পারবেন কিনা, না যে পারবো, তো ওই রকম করে করে আজকে আমি ধরেন আমার 2 বছর হবে, মানে আমি ভালোই সারা পাইতেছি, কিন্তু আমি এই প্রোডাক্ট করে খাবার করতে পারতেছি না। নারীদের ব্যর্থতার বিষয়ে এই খাত সংশ্লিষ্টরা বলছেন, আর্থিক সংকট সহ পারিবারিকভাবে সহযোগিতা না পাওয়া এবং এরকম শিল্প খাতে প্রবাসী বিনিয়োগ না পাওয়া ব্যর্থতার অন্যতম কারণ। বিশেষ করে নারীদের ক্ষেত্রে সহজ শর্তে এবং কম সুদে ঋণ প্রদানের দাবি জানান তারা। কমিটেড যেসব উদ্যোক্তা ছিলেন, যা আমরা মনে করছিলাম খুব ভালো করবেন, এই ধরনের অনেক উদ্যোক্তা কিন্তু ব্যবসা যে গুটিয়ে চলে গেছেন পরিবারের কারণে। এবং আমি সবচেয়ে বড় যে বাধাটা মনে করি সেটা হলো কি, যে আমাদের সবার সহযোগিতা, সেটা পরিবার কেন্দ্রিক সহযোগিতা খুব বেশি দরকার। ব্যাংক থেকে অনেক বড় বড় ঋণ নিতেছে, কিন্তু ছোট উদ্যোক্তাদের বেলা সেটা হইতেছে না, বা স্বাভাবিক উদ্যোক্তা যারা মধ্য পর্যায়ের উদ্যোক্তা তাদের বেলাও সেটা হইতেছে না। তারা লোনগুলো ঠিক মতো পাইতেছে না। লোনগুলো না পাওয়ার কারণে তারা ওই যে ঝরে পড়তেছে। বাংলাদেশ উইমেন্স চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ প্রয়োজনীয় মূলধন পেলে দেশের অর্থনৈতিক অগ্রযাত্রায় নারীরা ভূমিকা রাখবে বলে মনে করছেন নারী উদ্যোক্তারা। সন্দীপন শুভ, এখন সিলেট। আরএফএল গিজারে আছে ওয়ার্ল্ড ফ্লো টেকনোলজি, যা পানি গরম করে 20% কম বিদ্যুৎ খরচে, আর একবার অন করলেই পানি গরম থাকে 24 ঘন্টা। আরএফএল গিজার, উষ্ণ পানির পরশ। শীতের টঙ্গীর সাপ্তাহিক হাটে দেশে বিদেশি হাঁসের চাহিদা বেড়েছে। আগের তুলনায় সরবরাহ বেড়েছে কয়েক গুণ। বিস্তারিত জানাতে গাজীপুরের টঙ্গীর পাখির হাট থেকে যুক্ত হচ্ছেন ইফতেখার রায়হান। ইফতেখার, প্রতি হাটে কত টাকার হাঁস বিক্রি হচ্ছে? দরদাম নিয়ে ক্রেতাদের কোনো অভিযোগ রয়েছে কিনা? জি রাত্রি, আসলে সপ্তাহের রোববার দিন গাজীপুরের টঙ্গীর যে টঙ্গী বাজার এলাকায়, সেখানে একটি সাপ্তাহিক পাখির হাট বসে এবং এই পাখির হাটে সব ধরনের পশু পাখি কিন্তু বেচাকেনা হয়ে থাকে। তবে যেহেতু এখন শীতের মৌসুম চলছে এবং এই শীতের মৌসুমে কিন্তু ক্রেতাদের একটি চাহিদা রয়েছে হাঁসের প্রতি, এবং যে কারণে আমরা দেখছিলাম যে গত কয়েক সপ্তাহ ধরে, অর্থাৎ শীতের একদম শুরু থেকেই কিন্তু এই হাটে হাঁসের চাহিদা বেড়েছে এবং সেই চাহিদাকে সামনে রেখে কিন্তু যারা এখানের ব্যাপারীরা রয়েছেন, তারা কিন্তু দেশের বিভিন্ন অঞ্চল থেকে যেই বিভিন্ন ধরনের দেশি এবং বিদেশি জাতের হাঁস কিন্তু এই হাটে নিয়ে আসছেন। এবং প্রতিদিনই আমরা এখানকার যে ক্রেতা বিক্রেতা রয়েছেন তাদের সাথে আমরা কথা বলেছি যে প্রতি সপ্তাহের রোববার দিন এই হাট বসে এবং এই হাটে অন্তত 50 লাখ টাকার কিন্তু বেচাকেনা হয়ে থাকে। এবং এই হাটে আমরা দেখেছি যে রাজহাঁস, চীনা হাঁস, পাতি হাঁস এবং বেলজিয়ামের রানী হাঁস সহ বিভিন্ন ধরনের কিন্তু হাঁস রয়েছে এবং আকার এবং প্রকার ভেদে কিন্তু প্রত্যেকটি হাঁস 500 টাকা থেকে কিন্তু 1000 টাকা পর্যন্ত কেজি দরে বিক্রি হয়। অনেক সময় দেখা যায় যে প্রতি পিস হাঁস বিক্রি হয়। সেক্ষেত্রে কিন্তু হাঁসের সাইজের উপর নির্ভর করে কিন্তু হাঁসের দাম নির্ধারণ করে থাকে। এবং আমরা এখানে যারা হাটের যারা ইজারাদার রয়েছে তাদের সাথে আমরা কথা বলেছিলাম, তারা বলছেন যে শতকরা 10 টাকা করে ইজারা নেওয়া হয় শুধুমাত্র বিক্রেতাদের কাছ থেকে, তবে ক্রেতাদের কাছ থেকে কোনো ধরনের ইজারা নেওয়া হয় না। এবং এই হাটে আমরা দেখেছি যে শীতকালীন যেই সময়, এই সময়টিতে হাঁসের ভোজন রসিকদের হাঁসের প্রতি একটি ঝোঁক থাকে, যে কারণে কিন্তু হাঁসের বেচাকেনা হয়ে থাকে সবচেয়ে বেশি। এবং বিভিন্ন ধরনের বিভিন্ন জেলা থেকে, অর্থাৎ সিরাজগঞ্জ, টাঙ্গাইল, কিশোরগঞ্জ সহ বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু হাঁসের যে ব্যাপারীরা, তারা কিন্তু তাদের নিজেদের পালিত এবং তাদের যে কেনা হাঁসগুলো এই বাজারে নিয়ে এসে বিক্রি করেন। তো সবকিছু মিলিয়ে সাপ্তাহিক রোববারের এই হাটে প্রায় কয়েক লাখ টাকার হাঁস বেচাকেনা হচ্ছে আজকে। তো এই ছিল আমার কাছে গাজীপুরের টঙ্গী পশুহাট থেকে সবশেষ তথ্য। রাত্রি। পালাক্রমে পৌর পরিষদের পরিবর্তন হলেও উন্নয়নের ছোঁয়া লাগেনি ঝালকাঠি পৌরসভায়। প্রথম শ্রেণীর এই পৌরসভায় নাগরিক সেবার মান নিয়ে রয়েছে নানা প্রশ্ন। পরিকল্পনার অভাব, ড্রেনেজ ব্যবস্থার কমতি, খানাখন্দে ভরা রাস্তা, ময়লা ফেলার ডাম্পিং স্টেশনের অভাব সহ অধিকাংশ নাগরিক সুবিধা থেকেই বঞ্চিত পৌরবাসী। স্থানীয়দের অভিযোগ, বছর বছর অর্থ বরাদ্দের পরেও হচ্ছে না কাঙ্ক্ষিত উন্নয়ন। আল আমিন তালুকদারের প্রতিবেদনে থাকছে বিস্তারিত।
প্রায় 17 বর্গ কিলোমিটার আয়তনের ঝালকাঠি পৌরসভার বয়স 150 বছর। 1999 সালে এটি প্রথম শ্রেণীর পৌরসভায় উন্নীত হলেও সেবা ও অন্যান্য অবকাঠামোর উন্নয়নে এগোতে পারেনি সময়ের সঙ্গে তাল মিলিয়ে। পৌরসভায় শিশু ও বয়স্কদের জন্য নেই কোনো বিনোদন কেন্দ্র। সেবার মান এখনও ইউনিয়ন পর্যায়ের। এখানকার 16টি সড়কেরই বেহাল দশা, যার মধ্যে রূপনগর ও কাঁঠালতলা সড়কের দশা খুবই শোচনীয়। ড্রেনেজ ব্যবস্থা অকার্যকর হওয়ায় সামান্য বৃষ্টি হলেই ড্রেনের পানি উপচে ময়লা আবর্জনা ছড়িয়ে পড়ে চারদিকে। এছাড়া এ পৌরসভায় নেই কোনো গণশৌচাগার, নেই সুপরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনা। পৌর কর্তৃপক্ষের নির্দেশে পরিচ্ছন্ন কর্মীরা সুগন্ধা নদীতে ময়লা ফেলায় দূষিত হচ্ছে নদীর পানি, ছড়াচ্ছে রোগ জীবাণু। তার উপর রয়েছে সড়কে অবৈধ ইজিবাইকের দৌরাত্ম্য। স্থানীয়দের অভিযোগ, প্রাচীন এই পৌরসভায় এখনও তৈরি হয়নি আধুনিক নাগরিক সুবিধা। পৌরবাসীর অভিযোগ, নিয়মিত কর পরিশোধ করেও মিলছে না কাঙ্ক্ষিত সেবা। সম্পূর্ণ বিপর্যস্ত অবস্থায় আমরা দুর্ভাগ্য নিয়ে এই পৌরসভায় বসবাস করছি। আমরা নাগরিক সুবিধা থেকে সম্পূর্ণভাবে বলতে গেলে বঞ্চিত। আষাঢ় মাসে তো আমরা ঢুকতেই পারি না, প্যাসেঞ্জার লই পড়িয়ে যাই এবং অনেক সময় গাড়ি লই পল্টিও খাই। মেয়ররা আসছে তাদের ভাগ্যের পরিবর্তন ছাড়া, এবং এখানে এমপি মেয়র যারা ছিল এরা সবসময় এইটা তাদেরই ভাগ্য নিয়ন্ত্রণ করছে, কিন্তু জনগণের জন্য কিছুই করে না। উন্নয়নে পিছিয়ে থাকার কথা স্বীকার করে বিভিন্ন প্রকল্প অনুমোদনের কথা জানালেন পৌর প্রশাসক। বর্তমানে আমাদের 3টি প্রকল্পের মাধ্যমে 13টি রাস্তার কাজ চলমান রয়েছে। 4 কিলোমিটার ড্রেনের কাজ আমরা করছি, একটি সাইক্লোন শেল্টার করছি। এর বাইরে 11টি প্রকল্প রাস্তার প্রকল্প রয়েছে, যেগুলো ডিবিবিতে অনুমোদন হয়েছে, টেন্ডারের অপেক্ষায় রয়েছে। এগুলো করতে পারলে আমি আশা করি যে ঝালকাঠি পৌরবাসীর আর কোনো অভাব অভিযোগ থাকবে না এবং খুব সুন্দর ও স্বাভাবিকভাবে তারা জীবনযাপন করতে পারবে। 1875 সালে প্রতিষ্ঠিত পৌরসভাটির 9টি ওয়ার্ডে বসবাস করেন প্রায় 86,000 মানুষ। এখন ঝালকাঠি। শেষ করছি এখন জনপদে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekon এবং ইউটিউবে এখন টেলিভিশন দেখতে ভিজিট করুন youtube.com/c/ekontv।